মানে এমন পরিস্থিতি দাঁড়াইছে একটা মানে একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। পুলিশ হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। এক সময়ের ব্যস্ত রেল স্টেশনে এখন শুকানো হয় ধান। উত্তরের 18টি স্টেশন বন্ধ, জনবল সংকটের অজুহাত। রাজস্ব বাড়াতে দ্রুত চালুর পরামর্শ। কুড়িগ্রামের চিলমারির ভাসমান তেল ডিপোতে 5 বছর ধরে আসছে না ডিজেল। বেশি দামে কিনে ক্ষতিগ্রস্ত কৃষক। চালুর দাবিতে প্রশাসনের ইতিবাচক আশ্বাস। এবং উত্তরের জনপদে শীতের দাপট, প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। এবার আগেভাগেই ঠান্ডা পড়ায় বিপাকে মানুষ। পুরানো গরম কাপড়ের দোকানে নিম্নবিত্তের ভিড়। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। জনবল সংকটে এক যুগের বেশি সময়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে বন্ধ রয়েছে 18টি রেল স্টেশন। এতে যোগাযোগে ব্যয় বেড়েছে রেল নির্ভর বিশাল জনগোষ্ঠীর। একই সঙ্গে সংকটে পড়েছেন এসব স্টেশনের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকরা। অর্থনীতিবিদদের মতে রাজস্ব বাড়াতে দ্রুত স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এক যুগের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নীলফামারীর দারোয়ানি রেল স্টেশন, অথচ একটা সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, রেল নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের পদভারে মুখরিত থাকত। দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্টের পথে স্টেশনের অবকাঠামো ও যন্ত্রপাতি। কার্যক্রম না থাকায় এখন ধান চাল শুকানোর কাজে স্টেশন চত্বর ব্যবহার করেন স্থানীয়রা। একই অবস্থা চৌধুরানী রেল স্টেশনেও। সব ধরনের অবকাঠামো সুবিধা থাকলেও 2014 সাল থেকে স্টেশনটির সব কার্যক্রম বন্ধ। এখন বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে একটা মানে একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। বড় বড় ব্যবসা এখানে ছিল, মালগাড়িতে তেল, সার, গম, এগুলো বহু প্রকার জিনিস। এখানে কুলি হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের তথ্যমাফিক বর্তমানে 12টি স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে, আর পুরোপুরি বন্ধ 6টি। শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, এসব স্টেশন ঘিরে একসময় গড়ে উঠেছিল নানা ধরনের বাণিজ্য। ফলে একদিকে এসব স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আয়ও প্রভাব পড়েছে বিশাল এক প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা, যানবাহন, এইসব যে ইনকাম, তাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপুল একটা জনগোষ্ঠী তাদের এই আয়ের উৎস থেকে তারা বঞ্চিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে বন্ধ এসব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা স্টেশন চালাতে হলে আপনার 3টা মাস্টারের দরকার, পয়েন্টসম্যান দরকার, মিনিমাম 4টা পয়েন্টসম্যান দরকার, 4টা গেটম্যান দরকার। এই জিনিসগুলো কম আছে, যার কারণে আপনার চালাতে পারতেছে না। উদ্যোগ নিচ্ছে জনবলের সংকটের জন্য, আপনার উদ্যোগ নিচ্ছে এবং খুব অচিরেই এটা খুলে যাবে স্টেশনগুলো। গেল 1 দশকে বিগত সরকার এসব স্টেশন বিভিন্ন সময় চালুর আশ্বাস দিলেও তার আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষক সাইফুদ্দিন খালেদ। এছাড়াও নীলফামারী থেকে যুক্ত হবেন শাকির হোসেন বাদল। গেল 14 বছরে দেশে 484টি রেল স্টেশনের মধ্যে বন্ধ হয়েছে শতাধিকের উপরে রেল স্টেশন, এবং এর মধ্যে সব থেকে বেশি বন্ধ হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলে। এবং যদি লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের কথাই বলি, গেল 1 দশকে এখানে বন্ধ হয়েছে 20টি রেল স্টেশন। আমরা আজকে আলোচনা করব রেল স্টেশনগুলো কেন বন্ধ হলো এবং এই বন্ধ হবার কারণে প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা এই রেলের উপর নির্ভরশীল তাদের আসলে কেমন অর্থনৈতিক প্রভাব পড়েছে, সার্বিক বিষয় নিয়ে আমার সাথে অতিথি আছেন একজন অর্থনৈতিক বিশ্লেষক। আমরা একটু তার কাছেই যেতে চাই সরাসরি। এই যে স্টেশনগুলো বন্ধ হচ্ছে এবং কর্তৃপক্ষ সরাসরি বলছে যে জনবল সংকট, আসলে এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? দেখুন, বিগত সময়ে গত 15 বছরে যে ট্রেন স্টেশনগুলো বন্ধ হলো, সরকার কিন্তু বিগত 15 বছরে বড় প্রকল্পগুলোর অধীনে 71,000 কোটি টাকা খরচ করেছে রেলওয়ের উন্নয়ন খাতে। এগুলোর মাধ্যমে প্রায় 146টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে রেলওয়ে স্টেশনগুলোতে, 237টি স্টেশন মেরামত করা হয়েছে। কেন জানি মনে হয় সরকার ওই ভবন নির্মাণ এবং উন্নয়ন খাতে ব্যয়ের ক্ষেত্রে বেশি আগ্রহী ছিল। কিন্তু সেই তুলনায় আমাদের রেলের বগি ক্রয় অথবা ইঞ্জিন ক্রয় ওইদিকে কখনো মনোনিবেশ করেনি, যার কারণে বাংলাদেশে এখন প্রায় 300টি রেলের ইঞ্জিন রয়েছে, এর মধ্যে প্রায়
80টি প্রায় 20 বছরের অধিক সময়ের, যেগুলোকে অনেকটা মেয়াদ উত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হয়। এই যে লোকসান, গত 15 বছরে 21,000 কোটি টাকা সরকার রেল খাতে লোকসান দিয়েছে, যার মধ্যে বছরে গড়ে 1,500 কোটি টাকা। এই যে লোকসানটা যে হচ্ছে, এর মূল কারণ হচ্ছে আমাদের রেল স্টেশনগুলো বন্ধ থাকা। এই বন্ধ থাকার পেছনে তারা সবসময় ওই জনবল সংকটকে দায়ী করতেছে, যেখানে জনবল সংকট একটা খুব ইজি একটা প্রক্রিয়া। আপনি চাইলেই নিয়োগের মাধ্যমে অথবা নতুন সার্কুলার মাধ্যমে আপনি জনবল নিয়োগ দিয়ে এই স্টেশনগুলোকে সচল করতে পারেন। সেখানে জনবল সংকটের দোহাই দিয়ে বারবার রেলকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া, এটা একটি খুবই অযৌক্তিক একটা দাবি, যেখানে এই যে ক্ষতিটা বছরে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে পূর্ণ সক্ষমতা নিয়ে যে ইঞ্জিনগুলো চলার, আমাদের বগি সংকটের কারণে তারা পূর্ণ সক্ষমতা নিয়ে চলাচল করতে পারে না। এখানে অপারেটিং রেশিও, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, তাদের অপারেটিং রেশিও 95 to 98%। তার মানে তারা 1 টাকা আয় করতে 95 থেকে 98 পয়সা খরচ করে। সেখানে আমাদের দেশে 1 টাকা আয় করার জন্য 2 টাকা 58 পয়সা তারা খরচ করতেছে। এই খরচটার কারণ মূলত পূর্ণ সক্ষমতা নিয়ে চলাচল না করা, পাশাপাশি বিনা টিকিটে যাত্রীদের যাতায়াত। যদি আপনি রেল স্টেশনই বন্ধ রাখেন, এত সুন্দর অপরিকল্পিতভাবে একটা রেলের স্টেশনের ভবন নির্মাণ করলেন, কিন্তু সেখান থেকে টিকিট বিক্রি করতেছেন না, এই স্টেশনের আশেপাশে যে বিপুল জনগোষ্ঠী, তারা তো বিনা টিকিটে ভ্রমণ করতেছে, অথবা তারা রেলে ভ্রমণ করার সুযোগই পাচ্ছে না, তখন তো আমার ট্রেনে লোকসান হবে স্বাভাবিক। যেখানে আমি টিকিট বিক্রি করতেছি না, সেখানে এত সুন্দর ভবনগুলোর মেরামত, বলছেন যে নানা অব্যবস্থাপনার কারণে মূলত রেল খাত লোকসানে পড়ছে, এবং একই সাথে রেল স্টেশনগুলো বন্ধ হওয়া এটি একটি অন্যতম কারণ। এই মুহূর্তে আমরা একটু মাঠের চিত্র জানবো। নীলফামারীতে রয়েছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল, আমরা তার কাছে জানবো সেখানকার চিত্র। আমি এই মুহূর্তে আছি খয়রাতনগর রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে নীলফামারীতে এই যে স্টেশনটির অবস্থা, এটি একেবারে বেহাল, প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই স্টেশনে যেসব আসবাবপত্র আছে সেগুলির অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছে, বা এলাকাবাসী বলছে যে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলফামারীতে মোট 9টি রেল স্টেশন, এর মধ্যে 5টি বন্ধ আছে। সেটি হলো যে এই খয়রাতনগর স্টেশন, নীলফামারী কলেজ স্টেশন, দারওয়ানি স্টেশন, তরণীবাড়ি স্টেশন এবং মির্জাগঞ্জ স্টেশন। এই স্টেশনগুলোকে ঘিরে শত শত ক্ষুদ্র ব্যবসায়ীরা এই স্টেশনের আশেপাশে ব্যবসা করে তাদের ব্যবসা চালাতো এবং পরিবার নির্বাহ করত। কিন্তু এই দীর্ঘ 20 বছর ধরে এই 5টি স্টেশন বন্ধ থাকায় এই স্টেশনের আশপাশ ঘিরে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ছিল তারা কিন্তু এখন চরম বিপদের মধ্যে আছে। আবার অনেকেই দেখতে পাচ্ছেন যে আশেপাশে যেসব দোকান আছে সেগুলো সব বন্ধ হয়ে ভেঙে চুরে যাচ্ছে। বা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে সেটি হলো যে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্টেশন, যেরকম দারওয়ানি এবং নীলফামারী কলেজ স্টেশন, এইখানে অনেক যন্ত্রপাতি ছিল যেগুলি গত 20 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এই সব এলাকার অধিকাংশ যেসব যন্ত্রপাতি স্টেশনের মধ্যে রক্ষিত ছিল সেইগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে যার ফলে রেলওয়ে কিন্তু বিরাট রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমার কাছে নীলফামারী থেকে এটি সর্বশেষ ছিল। আমি আবারও ফিরে যাচ্ছি রংপুরে, সেখানে সহকর্মী নিশাদ আছেন, আমি তার কাছেই ফিরে যাচ্ছি। আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছে, এই স্টেশনগুলো বন্ধ হওয়ার কারণে শুধু যোগাযোগের ক্ষেত্রেই বড় সমস্যার সম্মুখীন হননি স্থানীয় মানুষরা, একই সাথে স্টেশন ঘিরে যে বাণিজ্যের যে প্রসার ঘটেছিল, বিপুল এক জনগোষ্ঠীর যে কর্মসংস্থান তৈরি হয়েছিল, সেটিতেও কিন্তু ভাটা পড়েছে। আমরা একটু আলোচনা করছিলাম বিস্তারিত। এবার একটু জানতে চাই, তাহলে করণীয় কি? স্টেশনগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, সরকার বরাবরই বলছে যে জনবল সংকটেই একটি প্রধান অজুহাত, কিন্তু এটি তো একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেন অন্যান্য খাতে যদি জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়, রেল খাতে কেন সম্ভব হচ্ছে না? স্বাভাবিক প্রক্রিয়া, আমাকে যদি ওই স্টেশনগুলোকে চালু করতে হয় তাহলে অবশ্যই জনবল নিয়োগ প্রথমে দিতে হবে। তার পাশাপাশি যে বিষয়ে গুরুত্ব দিতে হবে, উন্নয়ন খাতে ব্যয় না করে রেলের বগি ক্রয় এবং
যে এখন দেখেন বাংলাদেশে এখন ১,৫০০ মতো বগি আছে, একই বগিকে বিভিন্ন রাস্তায় চলাচল করতে হচ্ছে। এটা যদি আপনি ওভারকাম করতেছেন তাহলে নতুন বগি ক্রয় করতে হবে, পাশাপাশি আপনাকে নতুন ইঞ্জিন ক্রয় করতে হবে যাতে পূর্ণ সক্ষমতা নিয়ে আমার ট্রেনগুলো চলাচল করতে পারে। পাশাপাশি যে বন্ধ স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো পুনরায় চালু করে নতুন জনবল নিয়োগ দিয়ে যাতে টিকিট বিক্রি নিশ্চিত করা যায়, পাশাপাশি সবাই যাতে বিনা টিকিটে ভ্রমণ না করে টিকিট ক্রয়ের মাধ্যমে ভ্রমণ করে। তো যদি তাহলে এই ব্যবস্থাপনাগুলো করা যায় এবং এই ব্যবস্থাপনাগুলোর মাধ্যমে যদি আবার পূর্ণ সক্ষমতায় আমাদের ট্রেনগুলো চলাচল করতে পারে, আমি মনে করি রেল আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত। একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে আপনি বলছেন রেল লোকসানে চলছে, এটিকে কি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব? সেক্ষেত্রে ছোট করে বলবেন কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে ভারতেই রেল একটি অনেক লাভজনক একটি প্রতিষ্ঠান। আপনি যদি স্থানীয় জনগণ যারা এখন অন্য যানবাহনে অনেক বেশি টাকায় ভ্রমণ করতেছে তাদেরকে যদি আপনি পূর্ণ সুযোগ সুবিধা দিতে পারেন তাহলে তারা অবশ্যই টিকিটে ভ্রমণ করবে এবং তাদের ব্যয় সাশ্রয় হবে। সেক্ষেত্রে আমরা রেলকে যদি জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি এবং ব্যবস্থাপনা এবং সুন্দর ব্যবস্থাপনা এবং দুর্নীতি রোধ করতে পারি, এই অব্যবস্থাপনা দূর করতে পারি, তাহলেই হয়তো রেল আবার লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে বন্ধ রেল স্টেশনগুলো চালু এবং আসলে এই যে রেল যে লোকসানে চলছে এ থেকে উত্তরণে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। সবকিছু মিলে আজকে আমার সাথে আলোচনা ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক এবং সব মিলে এই ছিল আমার কাছে আজকে আলোচনায়। রংপুর ও নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। প্রায় 5 বছর ধরে ডিজেল আসছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতায় থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান দুটি তেল ডিপোতে। এতে করে সড়ক পথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে ডিজেল কিনে জমিতে সেচ দিতে হচ্ছে চরাঞ্চল সহ জেলার কৃষকদের। আগামীতে বোরো মৌসুমের আগে ডিপো দুটির মাধ্যমে তেল সরবরাহের দাবি ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের। এদিকে ডিপো দুটি সচল করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ব্রহ্মপুত্র নদের ডান তীরে পানিতে ভেসে আছে যমুনা ও মেঘনা অয়েল কোম্পানির দুটি বার্জ ডিপো, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নেই তেল সরবরাহ। অথচ 4 বছর আগে ডিপোগুলো থেকে বড় মৌসুমে প্রায় 25 লাখ লিটার ও অন্য সময়ে গড়ে 10 লাখ লিটার ডিজেল সরবরাহ হতো। নৌপথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য 1989 সালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর এলাকায় দুটি বার্জ ডিপো স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এরপর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকের কাছে ডিজেল সরবরাহ করে এলেও নাব্য সংকটের অজুহাতে 2020 সালের শুরু থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর। এলাকাবাসীর অভিযোগ, ডিপো বন্ধ থাকায় বেশি দামে ডিজেল কিনে চাষাবাদ ও নৌযান চালান তারা। বাগাবাড়ি থেকে তেল নিয়ে আসি, এতে আমাদের ক্যারিং খরচ বেশি। এই ডিপোতে তেল আসলে কৃষকরা, গরিব মানুষ এটা থেকে অনেক উপকৃত হবে। প্রয়োজনীয় লোকবল সহ সবকিছু ঠিকঠাক থাকলেও তেল না আসার কারণ জানা নেই ডিপোতে কর্মরতদের। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে তেল আসলে আমরা তেল ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের মেশিন মিটার ডেটা সব ঠিক আছে। যেহেতু এটা কৃষকের সাথে রিলেটেড এবং আমাদের খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টতা, আমি খুব দ্রুত চেষ্টা করব এগুলি কিভাবে পুনরায় চালু করা যায়। চিলমারী বার্জ ডিপো দুটির তেল ধারণ ক্ষমতা প্রায় 10 লাখ লিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। দুদিনের ব্যবধানে আবারও কমল দাম, ক্রেতাদের স্বস্তি। পৌষ আসার আগেই শীত জেঁকে বসেছে উত্তরের জনপদে। হিমেল হাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ভোর 6টা থেকে আগের 24 ঘন্টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 13.5 ডিগ্রি সেলসিয়াস। রাস্তাঘাটে কমেছে মানুষের আনাগোনা। অনেক এলাকায় দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 48 ঘন্টায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা একেবারেই কমে গেছে এবং সকালবেলা ভোর এত বেশি কুয়াশা পড়ছে যে 10 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডা চলাফেরা খুব অসুবিধা। সকালবেলা গ্রামে বের হয়েছি, আমার জন্য তো ঠান্ডাটা অনেক বেশি। কথা বলতে মনে হয়েছে যে মুখগুলা কষ্ট পাইছে। জ্যাকেট পরা লাগতেছে, রাত্রেও কম্বল ঢাকা নেওয়া লাগে। শীতের তীব্রতা বাড়ায় পুরানো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে রংপুরে। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন। ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে এবছর বিক্রি ভালো।
শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন। তারেকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। অগ্রহায়ণের শেষে বেড়েছে শীতের তীব্রতা। পৌষ মাঘ এখনো বাকি। রংপুর মহানগরীতে ভিড় বাড়ছে পুরাতন কেজি মার্কেটের দোকানগুলোতে। প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার শীতের কাপড়। দাম তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বেশি পুরনো শীত বস্ত্রে। নগরীর স্টেশন এলাকার এই কাপড় বাজারে মেলে পুরনো ব্লেজার, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, ওভারকোট, কম্বল সহ নারীদের শীতের পোশাকও। স্টেশন বাজার ছাড়াও সুরভি উদ্যানের সামনে ফুটপাত সহ বিভিন্ন মার্কেটে পুরোদমে জমে উঠেছে শীতের কাপড় কেনা বেচা। তবে গতবারের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। এখানে মানে কোন জিনিসের দাম আর কি একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মায়ের জন্য এখন সোয়েটার খুঁজছে আর কি বাসায় পরার, কিন্তু দাম বেশি যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবছর শীত একটু আগে ভাগে নামায় এখন পর্যন্ত বিক্রি ভালো, তবে পাইকারিতে দাম বেড়েছে এমন অজুহাতও দিচ্ছেন তারা। যেখান থেকে আনি সেখানেই রেটটা বেশি আছে, ওই রেটটা বেশি হওয়ার কারণে আমাদের একটু বেশি রেটে বেচতে হচ্ছে। দাম বেশি দেখে অনেকে নিতেছে না। জেলা প্রশাসন বলছে শীত নিবারণে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান আছে। এই পর্যন্ত মন্ত্রণালয় থেকে রংপুর জেলার জন্য 1600 কম্বল পেয়েছে এবং 1600 কম্বল আমরা 8টি উপজেলাতে 200 করে কম্বল আমরা বিতরণ করার জন্য আমরা প্রেরণ করে দিয়েছি এবং সেই বিতরণ কার্যক্রমগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলমান আছে। চলতি সপ্তাহে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ওঠানামা করছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে। উদ্বোধনের পরও বছরের পর বছর অব্যবহৃত ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল। সুযোগ সুবিধা থাকলেও পরিত্যক্ত হওয়ায় হতাশ যাত্রীরা মাদকসেবীদের আস্তানায় পরিণত। নীলফামারীর সৈয়দপুরে 3টি ইউনিয়নের লাখো মানুষ সেতুর অভাবে প্রায় 4 যুগ ধরে সড়কপথে যোগাযোগে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থায়ীভাবে নদী দুটির ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানায় উপজেলা প্রকৌশলী। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের আরও একটি রিপোর্ট। নীলফামারী সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের চিকলি নদীর কাচারি ঘাট। এখানকার বাঁশের সাঁকুটি প্রায় 11টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। ভারী বর্ষণে প্রতি বছর সাঁকুটি পানিতে ভেসে যায়। এলাকাবাসীর অভিযোগ, বাঁশের সাঁকুটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া সাঁকুটি পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্ভোগ পৌঁছেছে চরমে। সাঁকো সংস্কার নয়, স্থায়ীভাবে নদী দুটির উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। 5 হইতে 6000-এর মতো লোক যাতায়াত প্রতিদিন যাওয়া আসা করে কামারপুকুরে। সেখানে মনে করেন ব্রিজটা না থাকার কারণে 5-7 কিলোমিটার ঘুরে যাইতে হয়। ভ্যান পড়ে যাইছে, মোটরসাইকেল পড়ে যাইছে, কতজনে অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন বন্যা হয় তখন মনে করেন এটা সমস্যা দেখা যায়। এখানে পার হইতে তো অনেক ঝুঁকি। আমরা চাই যেন এই ব্রিজটা দ্রুত হয়। ব্রিজ দুটি ডিপিপি ভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান সৈয়দপুরের উপজেলা প্রকৌশলী। সামনের সপ্তাহের মধ্যে আমরা রিপোর্টটা পাঠাবো। এরপরে স্যাররা আরও যাচাই বাছাই করবে, গুরুত্ব দেখবে, আরও সার্ভে করবে। যদি মানে তাদের এটা প্রায়োরিটি বেসিস এটা করা সম্ভব হয় তাহলে অবশ্যই এটা দিবে আশা করি। ব্রিজ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 65 ও 60 মিটার। নির্মাণের জন্য 0.40 ও 0.30 একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। সময় সংবাদ, নীলফামারী। আমদানি স্বাভাবিক থাকায় দুদিনের ব্যবধানে হিলিতে কমল পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজে 15 টাকা কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি। সরবরাহ এবং ক্রেতা সংখ্যা কম থাকায় কমেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বর্তমানে বন্দরে ইন্দ্রজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 7 থেকে 62 টাকায়, আর গুজরাট ও নাসিক জাতের পেঁয়াজের দাম 66 থেকে 67 টাকার মধ্যে রয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের গেল 3 কর্মদিবসে ভারতীয় 89 ট্রাকে 2500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। উদ্বোধন হলেও অব্যবহৃত পড়ে আছে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল। সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও পরিত্যক্ত অবকাঠামোতে হতাশ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এমনকি অব্যবহৃত টার্মিনাল ভবনে আনাগোনা বেড়েছে মাদকসেবীদের। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
জেলা শহরে যানজট নিরসনের লক্ষ্যে 2003 সালে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল, কিন্তু নির্মাণের পর উদ্বোধন করা হলেও এখনও তা ব্যবহার করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল ভবনের টিকিট কাউন্টার, শৌচাগার, বসার ব্যবস্থা সহ যাত্রীদের প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাই রয়েছে, অথচ মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার খুলে টিকিট বিক্রি করছেন পরিবহন মালিকরা। বছরের পর বছর ধরে টার্মিনালটি ব্যবহার না করায় এর দখল নিয়েছে মাদকসেবীরা। যানবাহনগুলো যখন সড়ক থেকে ছাড়ে তখন দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। আর যদি আমাদের এই টার্মিনাল থেকে ছেড়ে যায় তাহলে এই সম্ভাবনাটা খুবই কম। টার্মিনাল জাকজমক হতো, তাহলে 2 টাকা সবাই কামাই করে চলতে পারতো, কিন্তু কামাই করার ব্যবস্থা নাই। অনেক সময় কিন্তু আমরা আতঙ্কের মধ্যে থাকি যে আসলে কোন গাড়ি পিছন থেকে আসে আমাদেরকে লাগা দিচ্ছে নাকি। পৌরসভা যদি মনে করো যে ওনারা যে ইটা আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা যদি এখানে কাউন্টারগুলো করে তাহলে নিশ্চয়ই কোচগুলো এখানে চলে আসবে, তখন অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। শীঘ্রই টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অবকাঠামোগতভাবে অনেক ঘাটতি আছে, ড্রেনেজ সিস্টেমের সমস্যা আছে। এরপরে ওখানে যে কাউন্টার, সেই কাউন্টারগুলো নেই। আমরা প্রকল্প গ্রহণ করেছি, এটা অতি দ্রুত আমরা টেন্ডারে যাব। ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন রুটে গড়ে প্রতিদিন চলাচল করে শতাধিক যাত্রীবাহী বাস। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। পুলিশ হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। এক সময়ের ব্যস্ত রেল স্টেশনে এখন শুকানো হয় ধান। উত্তরের 18টি স্টেশন বন্ধ, জনবল সংকটের অজুহাত। রাজস্ব বাড়াতে দ্রুত চালুর পরামর্শ। কুড়িগ্রামের চিলমারির ভাসমান তেল ডিপোতে 5 বছর ধরে আসছে না ডিজেল, বেশি দামে কিনে ক্ষতিগ্রস্ত কৃষক। চালুর দাবিতে প্রশাসনের ইতিবাচক আশ্বাস। এবং উত্তরের জনপদে শীতের দাপট, প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। এবার আগেভাগেই ঠান্ডা পড়ায় বিপাকে মানুষ। পুরানো গরম কাপড়ের দোকানে নিম্নবিত্তের ভিড়। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।